প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে যারা আওয়ার ডেমোক্রেসি দেখছেন। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আর আজকের এই আয়োজনটি আমরা বরাবরের মতো দিনের উল্লেখযোগ্য যেসব সংবাদ, সেই সংবাদগুলো নিয়েই সাজিয়েছি। শুরুতে চলুন আমাদের যারা অতিথি আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে এই মুহূর্তে টেক্সাস থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় আলোচক প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সাস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের আরেকজন প্রিয় আলোচক মোহাম্মদ মালেক, তিনি স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও এবং অর্থনীতি বিষয়ে যেমন তিনি বিশেষজ্ঞ, একই সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যে কয়েকটি বিষয়ে আজকে আলোচনার জন্য রাখা হয়েছে, একটু এখন শুধু বিষয়গুলো বলি, পরে তথ্য আমরা বিস্তারিত দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, দেশের প্রায় ৮০টি ক্যাম্পাসে এখন বিক্ষোভ চলছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে, এবং এটি চলমান বিক্ষোভ প্রসঙ্গে আজকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশে বাক স্বাধীনতা যেমন জরুরি, আইনের শাসন বজায় রাখাও জরুরি। শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে বিশৃঙ্খলা সৃষ্টির অধিকার কারণ নেই। আমেরিকার মাটিতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই, ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য সহ্য করা হবে না, এবং যে কোনো জায়গাতেই আসলে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য কখনোই সহ্য করার মতো না এবং করা হবে না, সেটি সত্য। কিন্তু এটি নিয়ে মানে অনেক ধরনের প্রতিক্রিয়া আছে, সেগুলো আমরা শুনবো, এবং কোনো ধরনের সহিংসতাকে কেউই সমর্থন করে না। এই জায়গাটি থেকে আমরা আপনাদের বক্তব্য শুনবো, এবং একই সাথে আমরা আরও কয়েকটি পরিস্থিতি আছে। আমেরিকা ব্রিটেনের ব্যক্তিদের ইরানের নিষেধাজ্ঞা দেয়া, এটি নিয়ে আরেকটি খবর আছে। জাতিসংঘের প্রতিবেদন বলছে ইসরায়েলের হামলায় গাজায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এটি পুনর্নির্মাণ করতে ৮০ বছর লেগে যেতে পারে, এরকম একটি বিষয়। এবং আরও বেশ কিছু খবর আছে, আমরা একটু একটু করে আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। বিশেষ করে দেশের অভ্যন্তরীণ কিছু বিষয়ও আছে, সেগুলো নিয়ে। প্রথমেই প্রফেসর মেহনাজ মোমেন, আপনি নিজেও শিক্ষক, তো এই যে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা এখন দেখছি বিক্ষোভ হচ্ছে, তো নিশ্চয়ই বিশৃঙ্খলা কেউই সহ্য করবে না, সেটি ঠিক আছে। কিন্তু আপনি এই শিক্ষার্থীদের বিক্ষোভের এবং বিক্ষোভের ধরনকে কিভাবে বিশ্লেষণ করবেন? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আপনার আমেরিকার ছাত্রদের কিন্তু একটা ঐতিহ্য আছে। যখনই আপনার দেশে কোনো পলিসি, কোনো নৈতিক ভ্যালুর বিপরীতে যায়, তখন তাদেরকে আমরা সোচ্চার দেখেছি। যেরকম দেখেছি ভিয়েতনাম ওয়ারের সময়, যেরকম দেখেছি সাউথ আফ্রিকার অ্যাপার্টেইড রিজনের বিরুদ্ধে, সেরকম ভাবে আমরা দেখছি এই গাজার জেনোসাইডের বিরুদ্ধে। এখানে আরেকটি কথা আছে, যখন বারবার ভিয়েতনামের কথাটা আসে, ভিয়েতনামে কিন্তু তখনও আপনার ড্রাফট ছিল যে যারা আপনার প্রতিবাদ করছিল তাদের একটা স্বার্থ ছিল যে তারা ওই যুদ্ধে যোগদান করতে চায় না। সেই সবের তুলনায় এই কজটা তাদের জন্য আমি বলবো একটা মোর পিওর কজ, মোরাল কজ। তারা জাস্ট তাদের মানে আমাদের দেশের পলিসি এবং আমাদের দেশের অর্থ একটা জেনোসাইডে যাবে, এই জিনিসটা তাদের জন্য দুঃসহ। এবং তারা যে দাবিটা করছে, দাবিটাও কিন্তু কোনো খুব ছোট আকারে। তারা নিজেরা টিউশন দিয়ে পড়ে ইউনিভার্সিটিতে, তারা বলছে আমাদের টিউশনের টাকা কোনোভাবে এই জেনোসাইডে যেতে না। এবং তারা যেটা দাবি করছে যে ডিসক্লোজার, ইউনিভার্সিটি কোথায় কোথায় টাকা বিনিয়োগ করে এটা স্টুডেন্টরা জানতে পারবে, এটা ট্রান্সপারেন্ট থাকবে, তারা জানতে চায়। এবং ইসরায়েলের যুদ্ধে কোনোভাবে আপনার পার্টিসিপেট করা যাবে না, টাকা দিয়ে পার্টিসিপেট করা যাবে না। এবং আরেকটা যেটা বলছি, যে অনেক স্টুডেন্টদেরকে এর মধ্যেই আপনারা জানেন তাদেরকে আপনার বাতিল ঘোষণা করা হয়েছে, তাদেরকে আপনার আবার তাদেরকে স্টুডেন্ট হিসেবে ফিরিয়ে নিতে। এইটার একটা ঐতিহ্য আছে, হ্যাঁ, এবং এই প্রেক্ষিতে এটা করছে। পাশাপাশি আছে, আপনি একটু আগে প্রেসিডেন্ট বাইডেনের কথা বলছেন, যে সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন, এটার সাথে অবশ্যই ভ্যালু হিসাবে আমি একমত। তো এই পর্যন্ত ক্যাম্পাসে যেসব সহিংসতা দেখা দিয়েছে, সেসব সহিংসতা কারা করেছে? আপনার সহিংস আচরণ এসছে পুলিশ থেকে। তারপর আমরা দেখেছি যে এটা মনে হয় এলএতে একটা জায়গায় যখন এরকম স্লোগান প্যালেস্টাইনিরা একজন স্লোগান দিয়েছে কিল দ্য জু, পরে দেখা যাচ্ছে এই স্লোগানটি যে দিয়েছে সে প্রো ইসরায়েলি গ্রুপের একজন, সে এখানে একটা ভীষণ রকমের ডিবেট তৈরি করতে চেয়েছে, সেই জন্য সে এটা করেছে। কাজে যে সহিংসতার কথা হচ্ছে, যারা এখানে যোগদান করেছে তারা কিন্তু নিজেরাই সবাই অনেক সেফ ফিল, বিশেষ করে জুইশ স্টুডেন্ট,
এখানে তো আরেকটা অভিযোগ করা হচ্ছে যে জুইশ স্টুডেন্ট ফ্যাকাল্টি সেফ ফিল করে না, কিন্তু বেশিরভাগ এখানে আপনি দেখবেন অংশগ্রহণকারী একটা বিরাট সংখ্যা কিন্তু জুইশ স্টুডেন্ট, জুইশ ফ্যাকাল্টি, তারা কিন্তু নিজেদের সেফটির কোনো আপনার তাদের কাছে কোনো অসুবিধা লাগছে না। আরেকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করব। ইউনিভার্সিটি কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনার অনেক ধরনের আলোচনা হবে। ইউনিভার্সিটি আপনার কাউকে ফিজিক্যাল সেফটি এটা অবশ্যই থাকতে হবে, কিন্তু ইন্টেলেকচুয়াল সেফটি আপনার কোনো কথা শুনে আপনার ফিল করলে ইউনিভার্সিটি কিন্তু সেটার সেই অবস্থা আপনি পড়বেন না, সেটার গ্যারান্টি দিবে না বা দিতে বাধ্য না। ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেখানে আপনার অনেক ধরনের আলোচনা হবে। এই জায়গাতে আমার একটু আপনার কাছে একটু প্রশ্ন আছে। নিশ্চয়ই বাক স্বাধীনতা আছে, কিন্তু আপনি যেটি বলছেন যে সেই গ্যারান্টি, মানে এটা তো আইনের দেশ, শাসনের দেশ, এই কারণেই তো এই প্রশ্নগুলো উঠছে, এবং মত প্রকাশের স্বাধীনতার দেশ, এবং সেই জায়গা থেকে আপনি বলছেন, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের দেশ, এটি প্রেসিডেন্ট বলছেন যে ধর্মীয় ভিত্তিতে কোনো। এখন যদি কেউ নিরাপত্তাহীন বোধ করে, হ্যাঁ, সব জায়গাতেই যে কোনো ঘটনার ক্ষেত্রে কিছু আপনি যেটি বলছেন যে ষড়যন্ত্র তত্ত্ব, যেটি সেরকম কিছু থাকে হয়তো, বা আবার কিছু থাকে পক্ষ বিপক্ষ, কিন্তু তারপরেও সব মানুষের দেশ যেহেতু সবার নিরাপত্তা থাকবে এবং কোনো জায়গাতে নিরাপত্তা বিঘ্নিত হয়, এই আশঙ্কাটিকে তাহলে কিভাবে অ্যাড্রেস করতে করা? কিন্তু এখন আমি নিজে দেখেছি সিএনএন এর ইন্টারভিউ, সেখানে একটা স্টুডেন্ট দাবি করছে যে ক্যাম্পাসে সে প্যালেস্টাইনের ফ্ল্যাগ দেখলে সে নিরাপত্তাহীনতায়, তারপর বলছে যে তরমুজ দেখলে সে নিরাপত্তাহীনতায়। এখন এই ধরনের কথাগুলো বা এই ধরনের অভিযোগ আমরা কতটা সাবস্ট্যান্সিয়াল। হ্যাঁ, তারপর বলছে ফ্রি প্যালেস্টাইন, এটা বলছে যে অ্যান্টি জুইশ স্লোগান। এখন কারো মুক্তির আবেদন যদি অন্য কারোর জন্য আপনার একটা ডিসকমফোর্ট বয়ে আনে, তাহলে আমরা কোনটাকে আমরা গুরুত্ব দিই? এখন এইখানে এই প্রেক্ষিতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা এই গেছে, যেখানে আপনার হাউস একটা স্পিচ বিল পাস করেছে 60, আই থিংক হাউস বিল 6090, সেনেট এখনো পাস হয় নাই, যেখানে বলছে যে কোথাও কোনো আপনার অ্যান্টি সেমিটিক কথা বলা যাবে না। কিন্তু এখানে সবচেয়ে অসুবিধাজনক ব্যাপার হলো অ্যান্টি সেমিটিজমের সংজ্ঞাটা অনেক আপনার ব্রড। হ্যাঁ, যখন ইসরায়েলের যে কোনো সমালোচনাকে অ্যান্টি সেমিটিজম ধরা হচ্ছে, তাহলে তো আমরা কোনো কথাই বলতে পারবো না। আর আমেরিকার আইনের কথা যদি দেখেন, আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কিন্তু অসম্ভব যেগুলো ঘৃণ্য স্পিচ সেগুলোকেও কিন্তু প্রোটেক্ট করে। কেউ আনকমফোর্টেবল হবে বলে, মানে যেটা প্রোটেক্ট করে না হচ্ছে যে এক দিয়ে আপনি আর কারো আপনার নিরাপত্তাহীনতা ভুগতে পারে, সেটা অবশ্যই প্রোটেক্টেড না, কিন্তু যে কোনো ধরনের স্পিচ কিন্তু প্রোটেক্টেড। এটা কিন্তু ফার্স্ট অ্যামেন্ডমেন্টের রাইট। এই রাইট এখন আমরা যদি এই জায়গা থেকে সরে যাই, তাহলে কিন্তু আমেরিকান ডেমোক্রেসির ধরনটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমি বড় আলোচনা, আমি এখানে থামবো। আমার মনে হয় মোহাম্মদ মালেকের কাছে যাই। নিশ্চয়ই, কিন্তু মানে নিশ্চয়ই প্রতিবাদ, মত প্রকাশের স্বাধীনতা এটি তো থাকবেই, এবং আমার মনে হয় একটু মোহাম্মদ মালেক কি বলেন সেটি শুনে তারপরে আমরা আরো প্রশ্নে যাই। জি, ধন্যবাদ শামীম ভাই। আমি এতক্ষণ মেহনাজাবার আলোচনাটি শুনছিলাম, উনি কিন্তু খুব সঠিকভাবেই বিষয়টি খুব সুন্দর করে উপস্থাপন করতে পেরেছেন আমি মনে করি। সেটি হলো যে আমেরিকার যে সংবিধান বা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের যে অধিকার মানুষকে দেওয়া হয়েছে, বাক স্বাধীনতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তো এই ব্যাপারটিতে আমি আজকে বাইডেন যে কথাটি বলেছেন সেখান থেকে যদি শুরু করি, তাহলে দেখুন তিনি যে কথাটি বলেছেন যে মত প্রকাশ থাকবে, যারা প্রটেস্টার্স তারা তাদের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, দ্যাটস ট্রু। আমরা কেউই সচেতনভাবে কোনো ভায়োলেন্সকে আমরা সমর্থন করি না, সেটি সত্য। কিন্তু যে জিনিসটি দেখতে হবে সেটি হলো যে এই মানে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে যে ছাত্রদের আন্দোলনটি হচ্ছে সেটি কেন হচ্ছে, কজটি কি, এটি একটু ভাবতে হবে। নাম্বার 2, কেন প্রতিবাদ করছে ছাত্ররা, এই জিনিসটি খেয়াল করতে হবে। মেহনাজাবাদ যেমনটি বলছিলেন যে ছাত্রদের যে এটা ঐতিহ্যগতভাবেই ছাত্ররা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে, অর্থাৎ আমি জেনারেলি যদি কথাটা বলি যে শুধু ছাত্র নয়, তারুণ্যের ধর্মই এটি, যে কোনো অন্যায়, অবিচার বা মানবতা বিরোধী যে কোনো কাজ, মানুষে হানাহানি, এই সমস্ত বিষয়ে যে কোনো প্রকার অন্যায়, অসত্য এবং মিথ্যার বিরুদ্ধে তার তরুণদের একটা প্রতিবাদ থাকে। তাহলে যদি আজকে ইসরায়েল হামাস যে যুদ্ধটি হচ্ছে, এটিকে ঠিক আমি যুদ্ধ বলবো না, যদি যুদ্ধ হতো সেটি একটি কথা ছিল,
তাহলে আমরা আমেরিকান হিসাবে এই যুদ্ধটিকে সমর্থন করতে পারতাম হয়তো। কিন্তু এখানে যেটি হচ্ছে সেটি যুদ্ধের নামে গণহত্যা হচ্ছে, মানবতা বিরোধী কাজ হচ্ছে। তো এর চেয়ে জঘন্য অপরাধ তো আর হতে, মানবতার বিরুদ্ধে এর চেয়ে জঘন্য অপরাধ হতে পারে না। সেই জন্য তরুণরা, ছাত্ররা প্রতিবাদ করবে, সেটি স্বাভাবিক। এবং আমেরিকার সংবিধান প্রত্যেকটা সে অধিকার দিয়ে রেখেছে প্রতিবাদ করার জন্য, মত প্রকাশ করার জন্য। কিন্তু যেটি প্রেসিডেন্ট বাইডেন যেদিকে কথাটি নিয়ে গেছেন, তিনি প্রকান্তর বোঝাতে চেয়েছেন যে ছাত্রদের আন্দোলনটি এই সহিংস হয়েছে, ভায়োলেন্ট হয়েছে, কিংবা ডিস্ট্রয়িং প্রপার্টি, সম্পত্তির ক্ষতি করছে। এবং আমেরিকাতে ভায়োলেন্সের কোনো জায়গা নাই, আমেরিকা কখনো এটি সহ্য করে, আমেরিকার আইন সহ্য করে না। তাহলে এখন এটি যদি এখন আমরা বিবেচনা করি যে যতগুলো আন্দোলন আমরা দেখছি বিভিন্ন ক্যাম্পাসে, আমরা যদি এই কলাম্বিয়া ইউনিভার্সিটিটা কিংবা যেটা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে যেটি আজকে ঘটলো, সেটি দিকে তাহলে এটি কি আসলে আন্দোলনটি তেমন ভায়োলেন্ট ছিল? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. হ্যাঁ, এখানে আমরা যেটি দেখেছি যে কিছু সংখ্যক প্রতিবাদকারীর হাতে কিছু প্ল্যাকার্ড বা পোস্টার আমরা দেখেছি, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে বা ইহুদিদের বিরুদ্ধে কিছু স্লোগান ছিল বা থ্রেট ছিল। কিন্তু সেটি একটি বৃহৎ আন্দোলনের প্রেক্ষিতে সেখানে নানা প্রকার অনুপ্রবেশও করতে পারে, তাই না? অনুপ্রবেশও করতে পারে। এখন এই যে প্ল্যাকার্ড যিনি বহন করেছেন, তিনি কি অ্যাকচুয়ালি প্রো ইসরায়েল প্রটেস্টার, নাকি একজন মানে প্রো প্যালেস্টাইন প্রটেস্টার, নাকি প্রো ইসরায়েলি এটাকে স্যাবোটাজ করার জন্য করেছে, সেটিও কিন্তু মানে আইন প্রয়োগকারী সংস্থাকে বিবেচনা করতে হবে। তারপরে যেটি কলাম্বিয়া ইউনিভার্সিটিতে যেটি হয়েছে, যে কক্ষ দখল করা, সেই কক্ষ ভাঙচুর করা, কিংবা সেই কক্ষের নাম পরিবর্তন করা, এই বিষয়গুলো অবশ্যই একটা মানে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হয় না, সেটি সত্য। কিন্তু সেটির জন্য যারা সাধারণ ছাত্র যারা প্রতিবাদ করেছে, তারা কতটা দায়ী সেটিও কিন্তু এখন কে এখানে মালিক ভাই, এখানে হচ্ছে কে সাধারণ এবং কে অসাধারণ, এটাই বা কে পরিমাপ করবে? আপনি যে যারা করছে তারা কারা, তাহলে এরা কারা, এটা কে ইয়ে করবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে এই পরিস্থিতিকে, বিক্ষোভকে প্রশাসন কিভাবে অ্যাড্রেস করলে ভালো হতো বলে আপনি মনে করেন? না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি কিন্তু বলিনি যে সহিংস কোনো আন্দোলন হতে দেওয়া যাবে। সহিংস কোনো আন্দোলনের পক্ষে আমরা নই। শান্তিপূর্ণ আন্দোলন, প্রতিবাদ করার অধিকার যেমন আছে, সমর্থন করার, আমরা সমর্থনও সেটাকে করি। কিন্তু আমি যেটা বললাম যে যেটা আপনার কলাম্বিয়া ইউনিভার্সিটি যেটি করলো, যে একটা কক্ষ দখল হলো, একটি হল, এবং তার নামকরণ, জানালা দরজা ভেঙে ফেলা হলো, আসবাবপত্র ছুঁড়ে ফেলা হলো। তারপরে এই যে মানে কি বলবো, এটাকে নাম পরিবর্তন করে, হলের নাম পরিবর্তন করে, কক্ষটির নাম পরিবর্তন করে একজন ইসরায়েলি নিহত শিশুর নামে নামকরণ করা হলো, প্যালেস্টাইনি শিশুর নামে নামকরণ হলো। তাহলে এই যে সম্পত্তি ডিস্ট্রয় করা হলো, সেটি তো কোনো মানে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হতে পারে। সেটি আলোচনায় আসছে এখন, সেটি আলোচনায় আসছে কিভাবে নিয়ন্ত্রণ করা যেত বা যাবে। না, নিয়ন্ত্রণ এখন ধরেন যখন এটি প্রথমত কথা দেখুন, আপনি যদি যারা প্রশাসন যদি যে কোনো আন্দোলনের প্রতি সহানুভূতিশীল থেকে সেটাকে শান্তিপূর্ণ রাখার জন্য সক্রিয়ভাবে কাজ করে, সেটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো, যেমন প্রেসিডেন্ট যে কথাটা আজকে বললেন যে আমেরিকার মাটিতে ইসরায়েল বিরোধী কোনো কর্মকাণ্ড চালানো না, উনি কিন্তু বলেছেন ইহুদি বিরোধিতার কথা বলেছেন, এবং কোন ধর্মেই বিরোধিতা করা সহ্য করা হবে না, এটা সুন্দর কথা। কিন্তু কথাটা হলো এটা কি, এখানে আরেকটা জিনিস কিন্তু ডিফারেন্স আমরা করতে ভুলে যাই। সেটি হলো যে আমরা যে আন্দোলনটা করছি, এটা কি এই ইহুদিদের বিরুদ্ধে? এখানে ছাত্ররা যেটি আন্দোলন করছে, ইহুদিদের বিরুদ্ধে নাকি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে? আসলে আন্দোলনটি কিন্তু সেটি নয়। যেটি মূল আন্দোলন, যে মূল স্রোত আন্দোলনে, সেটা যদি আমরা দেখি, ছাত্ররা যে আন্দোলন করছে, সেটি কিন্তু যে গণহত্যা হচ্ছে গাজাতে বা মানবতা কাজ হচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন ছাত্রদের। এটি কিন্তু অ্যাজ এ হোল
ইহুদি নেশনের প্রতি বা ইহুদি জাতির প্রতি কোনো আন্দোলন নয়। না না, এই জায়গাতে আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন মালিক ভাই, সেটা হচ্ছে তাহলে এই কথাগুলো আসে কোত্থেকে, মানে আসছে কোত্থেকে? এই এটা কি তারা যারা আন্দোলন করছে তারা কি মেসেজটা ঠিক মতো বলতে পারে না, না কিভাবে এই এটা তাহলে এটা ছড়াচ্ছে কিভাবে যে এটি, এবং ভয় ভীতি আশঙ্কা এগুলো আসে কেন সামনে? না আসে ওই যে আমি তো বললাম যে আপনি খেয়াল করেছেন কিনা যে কতগুলো প্ল্যাকার্ড বা আমরা পোস্টার দেখেছি হাতে হাতে, যেখানে স্পষ্টত ইহুদিদের মানে থ্রেট করে সেগুলো ভাষা লেখা হয়েছে সেগুলোর মধ্যে। তো এখন এই যে মানে এটি আন্দোলনকারীর হাতে যখন দেখা গেছে, তখন আরেকটা জিনিস, একটা ইসরায়েল কিন্তু নিজেও এটাকে ব্র্যান্ডেড করতে চাচ্ছে যে এটি অ্যান্টিসেমিটিক একটা আন্দোলন, তাই না? যারা প্রতিপক্ষ তারা কিন্তু, যারা অন্যায়টি করছে তারা কিন্তু এটাকে ব্র্যান্ডিং করার একটা প্রয়াস নিচ্ছে, এবং এই ব্র্যান্ডিং করার প্রয়াস থেকেই এটি কোনো রকম মানে কারো কোনো একটা মহলের ইন্ধনে এটি করছে কিনা সেটি, এটা যেহেতু আমাদের হাতে এরকম কোনো এখন পর্যন্ত, তবে একটা পরিসংখ্যান যদি আপনি দেখেন আজকে, সেটি হলো যে কলম্বিয়া থেকে এবং কিউনি থেকে যে 300-র মতো ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, মানে পিপুলকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে মোর দেন হাফ, আজকে এটা প্রশাসনের ভাষ্য অনুযায়ী মোর দেন হাফ হলো আউটসাইডার্স, তারা ছাত্র নয়। তাহলে এখন সেটি তো আমরা জানলাম একটা পরিসংখ্যান, যদি এটি সত্য ধরে নিই আমরা, তাহলে বাইরের কেউ এই আন্দোলনের সঙ্গে জয়েন করেছে, এটি তো স্পষ্টত। এখন ক্যাম্পাস ভিত্তিক যে আন্দোলন ছাত্ররা করছে, তার একটা ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন, আরেকটা হলো রাজপথের আন্দোলনের মধ্যে পার্থক্য আছে কিন্তু, একটা পাবলিক প্লেসের মধ্যে। ছাত্রদের নামে যে আন্দোলনটি হচ্ছে, সেই আন্দোলনের মধ্যে যদি অনুপ্রবেশকারী ঘটে থাকে, বাইরের লোক থেকে থাকে, তারা তাদের কর্নার থেকে কোনো রকম এটিকে অন্য খাতে, ভিন্ন খাতে প্রবাহিত করার প্রয়াস নিয়েছে কিনা, কিংবা এটা এমনও তো হতে পারে যারা প্রো ইসরায়েলি যারা, তারাও তো এই আন্দোলনটাকে অ্যান্টিসেমিটিক রূপ দেওয়ার জন্য কতগুলো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সে অবকাশ থেকে থাকে। সেটি প্রমাণের দায়িত্ব কিন্তু সরকারের বা প্রশাসনের, সেটি আমরা সাধারণ চোখে বলতে পারবো না যে এটি কি সত্যি সেরকম হয়েছে কিনা। কিন্তু আমরা কলম্বিয়াতে যেটি দেখলাম যে ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে যে আন্দোলনটি করেছে, অবস্থান করেছে, সেটি যেমন ঠিক আছে, কিন্তু যে একটা কক্ষ দখল করা, সেটা ভাঙচুর করা, তার নাম পরিবর্তন করা, সেটি কি আন্দোলনটা শান্তিপূর্ণ আন্দোলন থেকে একটু ভিন্ন খাতে চলে যাচ্ছে বলে মনে হয় না? সেটাই হলো আমার কথা। না না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি নিশ্চয়ই আপনি আপনার বিশ্লেষণ করছেন এবং আপনি বলছেন যে শান্তিপূর্ণ আন্দোলন বা বাক স্বাধীনতা, এটি তো সবাই বলছে আসলে, এটি কিন্তু বলছে, এবং প্রেসিডেন্টও কিন্তু তাই বলেছেন ব্যাপারটাতে। কারণ কিভাবে উনি বলতে পারতেন এটি নিয়ে আপনাদের ভিন্ন মত আছে হয়তো, কিংবা অনেকেই হয়তো বা প্রেসিডেন্টের এই মতের সাথে একমত। আমি একটু প্রফেসর মেহনাজ মোমেন আপনার কাছে, আমি আপনার নেক্সট কোশ্চেনের আগে দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যোগ করতে চাই। হ্যাঁ বলুন। আচ্ছা, একটা হলো আপনি প্রশ্ন করলেন যে স্টুডেন্টদের এই আন্দোলনের কথা মানুষ জানছে না কেন। আপনি যদি মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেন, কয়বার আপনি দেখেছেন এই স্টুডেন্ট আন্দোলনের যারা নেতা আছে তাদেরকে ইন্টারভিউ করা হয়েছে, বারবার ইন্টারভিউ করা হচ্ছে এমন মানুষদেরকে যারা বলছে যে তারা এখানে কমফর্ট ফিল করে। হ্যাঁ, এখানে মেসেজটাও অনেক আপনার একটা স্কুড মেসেজ আসছে, যারা আন্দোলনের সামনে, যারা এটাকে আন্দোলনটাকে অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করে, আপনি অল্টারনেটিভ মিডিয়া ছাড়া তাদের ভয়েস দেখতে পারবেন না, শুনতে পারবেন না, এই জন্য মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলতে চাই, এই সহিংস অহিংস আন্দোলনের কথা যখন হচ্ছে, আমাদের কিন্তু একটা এক্সাম্পল আছে, মাত্র কয়েক বছর আগে আমরা দেখেছি ব্ল্যাক লাইভস ম্যাটার, BLM এর আন্দোলন, তখন কিন্তু ওই আন্দোলন যখন সহিংস হয়েছে, আমরা কিন্তু খুব কম সংখ্যক মানুষকে দেখেছি যে রাষ্ট্র তাদেরকে আপনার করেছে, কি বলে, কারাগারে পাঠিয়েছে বা তাদের কোনো শাস্তি হয়েছে। তো আমরা মাত্র 2-3 বছর আগে যেটা রাষ্ট্রের যে ভূমিকা ছিল, রাষ্ট্র যে পলিসি নিয়েছে, আর 2 বছর পরে অন্য একটা ইস্যু নিয়ে, এটাতে কিন্তু একটা বিরাট পার্থক্য দেখতে পাচ্ছি। আমি সহিংস আন্দোলনকে সমর্থন করছি না, কিন্তু আমি বলছি উদাহরণগুলো আপনি দেখেন, আপনি এই তুলনামূলকভাবে দেখেন যে কেন তাহলে BLM এ আমরা তো দেখেছি অনেক আপনার সম্পত্তির ক্ষয় হয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, তাদের কারো তো শাস্তি হয়নি। আর এখানে আমরা অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে আমরা যে সমস্ত ছাত্রদেরকে বহিষ্কার করা হয়েছে, আমি জানি না তাদেরকে আবার গ্রহণ করা হবে কিনা, তারা কিন্তু তাদের ক্যারিয়ার রিস্ক নিয়েছে, এবং এটা কিন্তু মানে সহজ কথা না। তাদের এক একজনের ক্যারিয়ার এখন যে 4th ইয়ারে পড়ে, তার আপনার মনে করেন 200,000 300,000 ইনভেস্টমেন্ট হয়ে গেছে তার ডিগ্রির প্রতি। আমি একজনের কথা শুনছিলাম মেডিকেল কলেজে পড়ে, একজনের কথা শুনছিলাম PhD প্রোগ্রামে, তারা কিন্তু $500,000 লোন তাদের মাথায় চলে এসেছে অলরেডি, তারা তারপরও এই রিস্কটা নিয়েছে, এবং তাদেরকে যদি বহিষ্কার করে দেওয়া হয়
তাদের কেরিয়ার তো গেল, তাদের সারা জীবনের জন্য অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। এই শাস্তিটা আমি বুঝতে পেরেছি। আমি একটু ছোট দেওয়া হয় না। আপনাকে আমি জাস্ট আরেকটি ছোট প্রশ্ন করে আমরা বিরতিতে যাই। মানে সেটি হচ্ছে যে আমার প্রশ্নটা সেটাই যে আসলে এই ধরনের পৃথিবীর দেশে দেশে যখন বিক্ষোভ হয় আমরা দেখি যে এটি দমন করতে গেলেই এটি আরও বেড়ে যায়। তো ওই বেড়ে যাওয়ার পরে আরও এটা অন্য রূপ নেয়, এর মধ্যে বিভিন্ন পক্ষ বিপক্ষ ঢুকে পড়ে এবং সেটি অন্য একটা মাত্রা পায়। এটি কেউ কামনা করে না এবং সহিংসতা পর্যায়েও চলে যেতে পারে। কিন্তু আমি বলতে চাই তাহলে কিভাবে এটি হ্যান্ডেল করতে, মানে এটাকে নিয়ন্ত্রণ করতে হতো, কিংবা কারণ এটি তো হতে পারে না যে, কারণ আপনি যদি একেবারে উন্মুক্ত করে দেন তখন দেখবেন যে একটি কক্ষ না, তখন ইউনিভার্সিটি ভাঙা শুরু করে দিছে। তো এটা তো হয় না। তো ওই জায়গাটা কিভাবে আসলে এটা করা যেত? আরেকটি হচ্ছে যেন কোনো পক্ষই যেন নিজেদেরকে নিরাপত্তাহীন না ভাবে, কারণ মানুষের মুখে মুখে ছড়ায়, সোশ্যাল মিডিয়ার যুগ তো, এবং মানুষ কিন্তু আসলে ঘৃণা জিনিসটা এখানে কোনো জায়গা নাই, এইটাও একটা ভয়। কিন্তু নিরাপত্তাহীনতার সংজ্ঞা কি? এখন একটা স্টুডেন্ট বলছে যে তরমুজ দেখলে তার ভয় লাগে, তাকে কিভাবে আপনি নিরাপত্তা দিবেন? ফ্রি প্যালেস্টাইন শুনলে তার ভয় লাগে, তার কাছে মনে হয় তার কেফিয়া দেখলে তার ভয় লাগে, তাহলে আপনি তাকে কিভাবে নিরাপত্তা দিবেন? তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তো তাহলে আপনার পুরো মানে প্যালেস্টাইনে যা হচ্ছে গণহত্যা, এটাকে সমর্থন করতে হয়। কে নিরাপত্তা পাবে? এখানে আপনার যদি গণবিরোধী এরকম মানবতা বিরোধী কোনো কাজ হয়, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে কারো যদি নিজেকে অনিরাপদ লাগে, আমার কাছে মনে হয় সেটা মেনে নিতে হবে। এটা তো কোনো কথা হলো না। এই জায়গাটি যেমন আপনি যুক্তি দিচ্ছেন, পাশাপাশি সেটি ঘৃণা ছড়াচ্ছে কিনা কোনো জায়গা থেকে, যেটি মালক ভাই বলছিলেন যে অন্য কেউ ঢুকে পড়ছে কিনা, আমি সেই প্রসঙ্গ বলছি। না, আর এটার পাশাপাশি আরেকটা কথা আছে, আপনি যদি দেখেন যে জুইশ স্টুডেন্টদের কত পার্টিসিপেশন এখানে, আর ইসরায়েল আর জুইশ এটা কিন্তু একটা সমর্থন। আর প্লাস জায়নিজম, আপনি আমেরিকায় কিন্তু যারা জায়নিস্ট তারা কিন্তু বেশিরভাগই জুইশ না, অর্ধেকের বেশি কিন্তু তারা ফান্ডামেন্টালিস্ট খ্রিস্টান। আর আপনার জুদাইজম আর জায়নিজম এক কথা না, একটা ধর্ম, একটা কিন্তু একটা পলিটিক্যাল একটা পলিটিক্যাল মুভমেন্ট যেটা ইসরায়েলকে স্থাপন করেছে। কোনটাকে আমরা, আপনারা যখন বলছেন ধর্মের নিরাপত্তার কথা, আমি 100% আমি আপনাকে দেখ, কিন্তু এখানে যদি জায়নিজমকে একটা ধর্ম ধরা হয়, জায়নিজম, ইসরায়েল, জুইশনেস সব একসাথে ফেলা হয়। আমার মনে হয় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আমরা একটু এই জায়গাটি আপনারা যদি একটু বলেন যে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, আমেরিকা একটি অভিযোগ করেছে এবং এটি কথাটা নর্থ কোরিয়াকে জ্বালানি সরবরাহ করছে রাশিয়া, হোয়াইট হাউস বলছে। এরকম দুটি খবর যেমন আছে, পাশাপাশি আমরা দেখছি যে আসলে আরও কিছু খবর এরকম আন্তর্জাতিক পর্যায়ে আছে যেগুলো আমরা আপনাদের কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই। খুব ছোট্ট একটা বিরতির পর ফিরছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা এবার একটু আন্তর্জাতিক কিছু প্রসঙ্গে আপনাদের দৃষ্টি দিতে চাই। সেটি হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে শ্বাসরোধকারী রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে আমেরিকা। রাশিয়া রাসায়নিক অস্ত্রকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করেছে উল্লেখ করে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এটি একটি খবর এবং পাশাপাশি নর্থ কোরিয়াকে জ্বালানি সরবরাহ করছে রাশিয়া। এই দুটি বিষয় নিয়ে আমি একটু মোহাম্মদ মালেক আপনার একটু আলোচনাটা শুনতে চাই এবং শেষে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, একটু আপনাদেরকে একটু আগে একটু জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে যে জাতিসংঘকে জিম্মি করে রেখেছে আমেরিকা, এরকম একটি অভিযোগ করেছে রাশিয়া বলেছে এটি উল্টো তাদের দিক থেকে অভিযোগ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জিম্মি করে রাখা হয়েছে এবং প্যালেস্টাইনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার পথে আমেরিকার ভেটো প্রসঙ্গে কথা বলেছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি। তো এটি একটু বিষয়। এদিকে আমেরিকা অভিযোগ তুলেছে ইউক্রেন এবং সেনাদের উপরে রাসায়নিক অস্ত্র, যেটি আমি বলেছি এটি পাল্টাপাল্টি অভিযোগ। মোহাম্মদ মালেক। জি, আমি প্রথমে তাহলে ওই যে রাশিয়ার যে অ্যাম্বাসেডর টু দ্য ইউএন তিনি যে কথাটি বলছেন সেখান থেকে শুরু করি আলোচনাটি। জি, সেটি হলো যে দেখুন, এটি তো রাশিয়ার অ্যাম্বাসেডর যে কথাটি বলেছেন কথাটা তো সত্য। তার কারণ আমরা এই
মানে ইসরায়েল এবং হামাস যুদ্ধের পর থেকে আমরা যতগুলো মুভমেন্ট দেখেছি, সেটা সাধারণ পরিষদে হোক আর নিরাপত্তা পরিষদেই হোক, সেখানে কিন্তু আমেরিকার ভেটো দেওয়ার কারণে অনেকগুলো প্রস্তাব কিন্তু মানে গ্রহণ করা যায়নি, স্পেশালি নিরাপত্তা পরিষদ। যেমনটি ধরেন যে আলজেরিয়ার যে প্রস্তাবটি ছিল যে প্যালেস্টাইনকে একটি মেম্বার রাষ্ট্র হিসাবে মানে স্বীকার করে নেওয়া, এটির ব্যাপারে কিন্তু আমেরিকা তার আপত্তি প্রকাশ করেছে, যে কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। তেমনিভাবে টু স্টেট সলিউশন সম্পর্কে যে প্রস্তাবটি ছিল, সেটিতেও কিন্তু আমেরিকা ভোট প্রদান করেনি। তাহলে এখন দেখুন যে এই এমনি বিভিন্ন সিজফায়ার সম্পর্কে যে সমস্ত আলোচনা হয়েছে, সেখানেও কিন্তু আমেরিকা এবং মাঝে মাঝে ব্রিটেনও মানে ভেটো প্রদান করেছে, কিংবা ভোট প্রদান করেনি, বিরত থেকেছে, কিংবা বিরুদ্ধে ভোট প্রদান করেছে। তাহলে এই জিনিসগুলো দেখে যা মনে হয়, শুধু আমি বলবো যে রাশিয়ার অ্যাম্বাসেডর যেমন শুধুমাত্র আমেরিকার কথা বলেছে যে জাতিসংঘকে জিম্মি করে রেখেছে, এটি আসলে আমি আরেকটু বলতে চাই যে শুধু আমেরিকা নয়, ভেটো প্রদানকারী প্রত্যেকটি স্পেশালি রাশিয়া এবং আমেরিকা দুইজনেই জিম্মি করে রেখেছে এটাকে মেনলি। আমরা এই ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু বিভিন্ন প্রস্তাব আমরা নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটোর কারণে রাশিয়া চায়না অনেক সময় নীরব থাকে, রাশিয়া অনেক সময় ভেটো দেয়। কাজেই ভেটো প্রয়োগকারী যে কয়টি দেশ আছে, প্রত্যেকটি দেশই জাতিসংঘকে একটা রাবার স্ট্যাম্পে পরিণত করেছে। অর্থাৎ আপনার মনে আছে কিনা, এই যে ইসরায়েল হামাস যুদ্ধের পরে জাতিসংঘের মহাসচিব যতগুলো উদ্যোগ নিয়েছিলেন, তিনি কিন্তু একটিও করতে পারেননি, বরং তারই চাকরি থাকবে না ইসরায়েল হুমকি দিয়েছে। তাহলে এই জাতিসংঘের মহাসচিবের চাকরি থাকে কিনা সেটি যখন মানে কি বলবো অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে, তাহলে ইসরায়েল এত বড় শক্তিটা কোথায় পেল, তাই না? ইসরায়েল তার ভেটো প্রদান করতে পারে না, তিনি জাতিসংঘের মহাসচিবের চাকরি খেয়ে ফেলতে পারে সেই দেশটি। তাহলে এটি কার জন্য করে? আমেরিকার জন্য করে, কারণ জানে যে আমেরিকা সেখানে আছে। ইসরায়েলের এই মানবতা বিরোধী কাজের জন্য যতগুলো প্রস্তাব নিরাপত্তা পরিষদে যাবে না কেন, আমেরিকা তাদের পাশে থাকবে, কোনো প্রস্তাবে গৃহীত হবে না। কাজেই আমি মনে করি যে এটা শুধু আমেরিকা রাশিয়া নয়, এই ভেটো প্রথাটি বিলুপ্ত হওয়া দরকার, কারণ ভেটো যতদিন থাকবে। মানে আপনি কি মনে করেন যে এটি আসলে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে হওয়া উচিত, সব রাষ্ট্র ভোট দেবে, এটা কোন দিকে যায় সেরকম হওয়া উচিত? সেটাই হওয়া উচিত। তার কারণটি হলো কি, এখন জাতিসংঘে শত শত সদস্য রাষ্ট্র থাকলেও মূলত এই 5টি বা 6টি রাষ্ট্রের কাছে জাতিসংঘ জিম্মি হয়ে গেছে। কাজেই তিনি যেমনটি বলেছেন আমেরিকার জন্য জিম্মি হয়ে গেছে, আমি মনে করি ওনার জন্য জিম্মি হয়ে গেছে। তার মানে ওনারা যারা ভেটো প্রদান করতে পারেন তাদের জন্য। এখানে সদস্য রাষ্ট্রদের গণতান্ত্রিক পন্থায় সমস্ত সিদ্ধান্ত হওয়া উচিত, অর্থাৎ মেজরিটি রাষ্ট্র যেদিকে ভোট প্রদান করবে, জাতিসংঘের কাজ যদি হয় সারা বিশ্বে একটা স্থিত অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করা, তাহলে সেটি করতে গেলে জাতিসংঘ কার্যকর হবে, এবং সেই কার্যকর করার জন্য ভেটো সিস্টেমটাই বন্ধ করে দেওয়া। আচ্ছা, এই পর্যায়ে আচ্ছা ধন্যবাদ। আমি একটু মতামত নিয়ে আসি, কারণ পরেরটি অন্য প্রসঙ্গ, তো আমরা এটা নিয়ে প্রফেসর মেহনাজ মোমেনের মতামত নিয়ে তারপরে আমরা পরের প্রসঙ্গটিতে যাচ্ছি, যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে কিনা রাশিয়া, নর্থ কোরিয়াকে সরবরাহ করছে, জ্বালানি সরবরাহ করছে কিনা, সেটির আমরা আলোচনায় আসবো। প্রফেসর মেহনাজ মোমেন। হ্যাঁ, ভেটোর সাথে আমি একমত। যখন জাতিসংঘ গঠিত হয়েছিল তখন মনে করা হয়েছিল 5টি শক্তিশালী রাষ্ট্র, তাদের ভয়েসই প্রধান হবে, কিন্তু এখন পৃথিবীর অবস্থা পাল্টে গেছে। আর বিশেষ করে আমরা বিভিন্ন পরিস্থিতিতে দেখেছি এই 5টি রাষ্ট্রই তারা নিজেদের স্বার্থে তারা যে কোনো আপনার ভেটো দেয়। যেমন আমেরিকার আপনি ইসরায়েলের যে কোনো আপনার আগ্রাসনের বিরুদ্ধে আমরা দেখছি, আগে তো শুধুমাত্র আগে আমেরিকা আরো সঙ্গী পেত, কিন্তু এখন আমেরিকা একাই ভেটো দিয়ে এটাকে জিম্মি করেছে। কিন্তু আমি অবশ্যই একমত যে আপনার ইউক্রেনের ক্ষেত্রে আমরা যখন দেখব রাশিয়া তখন তার এই ক্ষমতা ব্যবহার করছে, কাজে এই ভেটোর ক্ষমতাটা এই 5টি শক্তিশালী রাষ্ট্রকে আরো একটা মানে আরেকটা লেয়ারের শক্তি দেয়, এবং যে শক্তিটা আর কেউ আপনার সেটার মোকাবেলা করতে পারে না। এবং এটা অবশ্যই অন্যায়, কারণ আমরা দেখছি যে 95% পৃথিবীর মানুষ একদিকে থাকলেও ওই একটি ভেটোর জন্য আপনার কোনো কাজ করা যায় না। কাজে এই ভেটোর এখন এই দিন এসছে, এই 5টি দেশ আসলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ না এখন, বা যদি হয়ও এখানে অন্যান্য আপনার শক্তির চ্যালেঞ্জ হিসেবে অন্যান্য দেশগুলো দাঁড়াচ্ছে। কাজে এটার এই সিকিউরিটি কাউন্সিলের এই ভেটো সিস্টেমের পরিবর্তন। এখানে একটি ছোট্ট প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে আপনি কি মনে করেন না, যেমন যখন একটি দেশে ভোট হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, পক্ষে বিপক্ষে মানুষ নির্বাচন করে, মানে বিভিন্ন দল, যদি এরকম হয় যে একটি বিষয় সামনে আসে
তখন যদি যে দেশগুলো শক্তিশালী দেশ তারা যদি এটিকে পাশ করাতে চায় তারা আন্তর্জাতিক কূটনীতি করবে, সেইভাবে সেটিকে আনবে যে বেশিরভাগ দেশকে রাজি করানোর দায়িত্ব, বোঝাতে হবে যে এই কারণে এটি, তখন এটি আরও জমজমাট হবে এই জাতিসংঘ এবং সারা পৃথিবীর মানুষের অংশগ্রহণ। তখন জানবে যে সিয়েরা লিওনেরও মতামতের মূল্য আছে, তাই না? আপনি কি মনে করেন? এটা হচ্ছে জেনারেল কাউন্সিলে এরকম হয়, কিন্তু কথা হচ্ছে আপনার যখন থেকে আমেরিকা একটা পাওয়ার তখন থেকে আমেরিকায় ডিপ্লোমেসি জিনিসটা পার নাই। এখানে প্রধান আপনার অস্ত্র বা ভয় দেখিয়ে এটাকে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হয়েছে, কারণ আমেরিকার মনে হচ্ছে ডিপ্লোমেসি দরকার নাই। এখানে আমি একটা ভালো উদাহরণ দিই আপনাকে। জেনারেল কাউন্সিলে যখন ইসরায়েলের কোনো প্রসঙ্গ উঠে, এখন মাত্র 3টি দেশকে পাওয়া যায় যেটার বিরোধিতা করে, আমেরিকা, ইসরায়েল, ফিজি। ফিজির কি একটা চুক্তি আছে আমেরিকার সাথে, আমেরিকা যেভাবে ভোট করে ফিজিকে সেভাবেই করতে হয়। আচ্ছা, প্রফেসর মোহাম্মদ মালেক এটা নিয়ে একটু বলবেন। ক্ষমতা কমে গেছে। মোহাম্মদ মালেক জি, আপনি যে কথাটা বলেছেন এটি হওয়া উচিত। আপনি যে কথাটা বললেন যে সকল রাষ্ট্রের মানে মতামতের প্রেক্ষিতে, সেক্ষেত্রে হবে কি, যারা পাওয়ারফুল রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু মোবিলাইজ করার চেষ্টা করবে, মোটিভেট করার চেষ্টা করবে অন্য রাষ্ট্রগুলোকে, যেন এতে জাতিসংঘটা কি হবে, আরো অ্যাক্টিভ হবে এবং কার্যকর হবে। আর মেহনত আপা যেমনটি বললেন যে এই পদ্ধতিটা কিন্তু সাধারণ পরিষদে আছে, কিন্তু সাধারণ পরিষদের এই সিদ্ধান্ত কোন রাষ্ট্র মেনে মানার বাধ্যবাধকতা, মানে আমি তো সাধারণ পরিষদের অধিবেশন যখন হয় রাষ্ট্র এবং সরকার প্রধানরা এখানে এসে বক্তব্য দেয়া ছাড়া আর কিছু হয় কিনা আমার মনে হয় না। কিন্তু এই পদ্ধতিটি করা উচিত নিরাপত্তা পরিষদ, যেন নিরাপত্তা পরিষদেও যে 5টি রাষ্ট্র আছে তাদের সংখ্যাগরিষ্ঠের ভোটের প্রেক্ষিতে একটি সিদ্ধান্ত কার্যকর হবে। না হলে এই যে জিম্মি অবস্থা থাকবে। আরেকটি কথা ম্যানেজার খুব সুন্দর বলেছেন, দেখুন জাতিসংঘ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত হয় তখনকার পৃথিবী আর আজকের পৃথিবী এক নয়। পরিবর্তিত অবস্থায় অনেক রাষ্ট্রের উদ্ভব ঘটেছে, আর্থিকভাবে শক্তিশালী হয়েছে কিংবা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। আর এই সমস্ত রাষ্ট্রগুলোতে এবং পৃথিবীর নানা রকম এই সিনারিও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেই মানে 40-এর দশকের পৃথিবী আজকের নেই। এই পরিবর্তিত অবস্থার মধ্যে প্রত্যেকটি রাষ্ট্রেরই সমান মূল্য থাকা উচিত। আমাদের অনুষ্ঠান শেষের দিকে যেহেতু না থাকে তাহলে জাতিসংঘের কার্যকরিতা কি কোথায় থাকে? আর আমি মেম্বার হয়ে যদি আমার অধিকার এই মানে হরিজন সম্প্রদায়ের মতো অধিকার থাকে, তাহলে আমার সাথে আমেরিকার সদস্য রাষ্ট্র কিংবা ফিজিও একটা সদস্য, তাহলে দুইটা রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি থাকে? আচ্ছা, আমরা একেবারে সমান অধিকার থাকা উচিত প্রত্যেকেরই। আমাদের একেবারে শেষের দিকে একটু ছোট করেই মন্তব্যটা নিতে হবে। প্রফেসর মেহনাজ মোমেন, আমি যে প্রসঙ্গটি বলেছি ইউক্রেন এবং নর্থ কোরিয়া, আপনার মতামত? যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে বলা হচ্ছে যে অনেক আপনার এমন ধরনের অস্ত্র বা এমন ধরনের জিনিস ব্যবহার করেছে যেটা আপনার ওয়ার ক্রাইমের পর্যায়ে পড়ে, এবং এটা যখন যুদ্ধ শুরু হয়েছিল আমেরিকাকে আমরা এটা নিয়ে অনেক সোচ্চার হতে দেখেছি। কিন্তু এখন এই সোচ্চার হওয়ার অবস্থাটা আর নাই, কারণ আমার ইসরায়েলের যুদ্ধে আর কি এর থেকেও অনেক বেশি মানবতা বিরোধী জিনিস দেখেছি। না, সেই আলোচনা তো আমরা করেছি, এখন আমরা একটু এইটা কি হচ্ছে কিনা এটা একটু জানতে চাই। আমি বলছি সেই কারণে আমেরিকা ওরকম জোর দিয়ে কথা বলতে পারছে না। তবে আমি একেবারে একমত, যে কোনো ধরনের মানবতা বিরোধী ওয়ার ক্রাইম যখন হয় সেটার বিচার হওয়া উচিত। এবং এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে আমেরিকা যেরকম তার প্রাধান্য বিস্তার করছে, রাশিয়াও কিন্তু করছে। সেখানে নর্থ কোরিয়ার সাথে সম্পর্ক, ইরানের সাথে সম্পর্ক, সেখানেও কিন্তু একটা এশিয়াতে ইভেন ইন্ডিয়ার সাথে সম্পর্ক, একটা বেল্ট গড়ে তুলেছে যেখানে আপনার যেটাকে আমেরিকার মোকাবেলা করার জন্য যেটা আর কি খুব সহায়ক। কাজে এই সমস্ত ক্ষেত্রেও চিন্তা করলে আমি দুঃখের সাথে আমার কাছে মনে হয়, আমার বিশ্লেষণেই, যে কারো ওয়ার ক্রাইমেরই বিচার হবে। কারণ এই পৃথিবীতে এখন আমরা এমন একটা পৃথিবী দেখছি যারা শক্তিশালী রাষ্ট্র যখন এরকম ওয়ার ক্রাইম করে, যখন এরকম অন্যায় করে, তার কোনো বিচার হয় না, যেটা সব দেশের পক্ষে। আমার মনে হয় আমরা একটু মোহাম্মদ মালেকের বক্তব্য শুনে আজকে শেষ করি। জি, দেখুন শামীম ভাই, যুদ্ধ মানে কি? যুদ্ধ মানেই অশান্তি, যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানে মানবতার ক্ষতি। তো কাজে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে। আমরা জানি না যে আমেরিকা যে দাবিটি করেছে কেমিক্যাল ওয়েপন ব্যবহার করেছে, এটি সত্য হতে পারে, নাও হতে পারে। আবার যদি সত্যও হয় তাহলে যুদ্ধের মধ্যে সমস্ত নিয়ম নীতি ভঙ্গ করে যখন যুদ্ধই হচ্ছে, তখন এই গ্লোবাল ব্যান ভঙ্গ করে যদি কেমিক্যাল ওয়েপন ব্যবহার করে, তো সেটি তো আপনি ফিরাবেন কি করে, তাই না? আমি সিগনেটরি, একজন আন্তর্জাতিক যে কনভেনশন বা আইন আছে সেখানে আমিও স্বাক্ষর করি, কিন্তু আমি মানলাম না।
না মানলে কি, না মানলেই তো যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। তো রাশিয়ার জন্য সেই রকম অবস্থা হয়েছে। আর এটি যে কতটা সত্য সেটাও আমরা জানি না, কারণ যে কোনো যুদ্ধেতেই প্রথম যুদ্ধে শহীদ হয় সত্য, অর্থাৎ সত্যের হত্যাটি সবার আগে হয়। কাজে কোন পক্ষ যে সত্য কথা বলছে আর কোন পক্ষ যে সত্য কথা বলছে না, এটি প্রমাণের সুযোগ কিন্তু যুদ্ধের মধ্যে নাই। ওই যে বললাম, সত্য নিহত হয় প্রথমে যুদ্ধে গেল এক। আরেকটা জিনিস যেটা আপনি নর্থ কোরিয়ার কথা বললেন, যে আমেরিকা যদি সমস্ত বিশ্ব বিবেকের অবমাননা করে গাজায় গণহত্যা করার জন্য ইসরায়েলকে সমস্ত রকম সমর্থন দিতে পারে, সেটি যেমন ক্ষতিকর, তো রাশিয়া যদি নর্থ কোরিয়াকে গ্যাস সরবরাহ করেই থাকে, তাতে দোষের কি আছে? কারণ আমি একটা দোষ করে আরেকজনে দোষ করছে, তার চেয়ে তো বরং আমি মনে করি কম দোষই করছে, তাই না? যে এখানে আমি শত শত হাজার হাজার, আপনার কাছে কম দোষ মনে হচ্ছে, কিন্তু যখন এটার প্রতিক্রিয়া তৈরি হয় কখনো, সেইটা যে কত বড় প্রতিক্রিয়া হবে সেটা তো আমরা জানি না। না, দ্যাটস ট্রু, কিন্তু কথাটা হচ্ছে আমরা তো একটা চোখের সামনে একটি ধ্বংস দেখতে, ঠিক আছে, এটা তো আলোচনা আপনারা পুরোটা জুড়েই করলেন, আমি শুধু ওই সেটাই এখন সেরকমই এরকম আরেকটা, তাই না? তাহলে আপনি যদি অপরাধ করে আরেকটা অপরাধের প্রতিবাদ করলে সেটি তো জোরালো হয় না। সমস্ত রকম অপরাধী আন্তর্জাতিক রীতিনীতি পুনঃস্থাপন করতে হবে পৃথিবীতে। তাহলে আপনি যখন আপনার নিজের ভূমিকায়, নিজের অ্যাক্টিভিটিসে সমস্ত কিছু শুদ্ধভাবে করতে পারবেন, প্র্যাকটিস করবেন সত্যকে, সুন্দরকে, আইনকে, তখনই আপনি আরেকজন আইন ভঙ্গকারীকে আপনি সেটা প্রতিবাদ করতে পারেন। তো এখন আমি অন্যায় করব, আমি মানবতার বিরুদ্ধে যাব, আরেকটি দেশও যাচ্ছে, এখন এইভাবেই তো হয়। তো আমি নিন্দা তো অবশ্যই করি, তার মানে এই নয় যে আমরা গাজার গণহত্যা যেমন বিরোধিতা করছি, আবার রাশিয়ার কোনো কাজকে বিরোধিতা করবো না তা নয়, আমরা সেটারও বিরোধিতা করছি। কিন্তু আমি কথাটা বলতে চাচ্ছি যে সমস্ত রকম অন্যায় কাজই আগে বন্ধ করতে হবে, তারপরে তাইলে হলো কি অন্যায়গুলো আরেকটি রাষ্ট্র করতে পারবে না। এখন আমি যখন কাউকে একটা ধমক দিতে পারি, কখন? যখন আমি নিজে শুদ্ধ থাকি। এখানে কিন্তু আমি নিজে শুদ্ধ না থেকে তারজনকে বললাম না, এখানে আমি মোহাম্মদ মালিক, আমি কিন্তু সেটি বলছি না। আমি বলছি যে যেহেতু আমরা অনুষ্ঠান জুড়ে একটা আলোচনা করেছি, কিন্তু এটি কিন্তু এমন না যে তুলনামূলক আলোচনা, এটি হচ্ছে যে আরেকটি জায়গায় আরেকটি ঘটনা ঘটছে, ওইটাকে কিভাবে দেখছেন? এই জন্যই আমি বারবার বলছি, আপনারা বারবার ওই দিকেই নিয়ে যাচ্ছেন যে আমি এটা করব, আমি বলবো না, ব্যাপারটা তা না, ওই ঘটনাটাকে কিভাবে দেখছেন এটি আমি শুধু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। অবশ্যই ভয়াবহ, সেটাই আপনি বারবার ওদিকে যাচ্ছেন আপনারা দুজনই। যেটি আপনি বলেন আরেকটি গাজার মতো আরেকটি ট্র্যাজেডির সৃষ্টি হতে পারে ভবিষ্যতে, বা এই কেমিক্যাল উইপন যদি ব্যবহার করে থাকে, সেটিও অত্যন্ত মানবতার জন্য অত্যন্ত জঘন্য একটি কাজ হচ্ছে। কাজে সেই কাজটারও আমরা নিন্দা করি, এবং তারও যে প্রতিক্রিয়াটি হবে বা রেজাল্টটি হবে সেটিও খুব ভয়াবহ হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, মানব জাতির জন্য অমঙ্গল, অকল্যাণ। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম এবং আজকে আমরা বেশ কয়েকটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আপনারা নিজস্ব যে মতামত, আপনাদের ভীষণ শক্তিশালী মতামত, সেই মতামতের সাথে এই আলোচনার বিভিন্ন অংশকে মিলিয়ে নেবেন, এবং আমাদের অতিথিরা তাদের বক্তব্য মতামত তুলে ধরেছেন। আপনারাও নিশ্চয়ই এইসব নিয়ে ভাবেন, প্রতিদিনকার এসব জিনিস আপনাদের অনেক সুন্দর গঠনমূলক বিশ্লেষণ আপনাদেরও আছে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।